হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় যে 140 জন প্রার্থীর নাম বাতিল হলো সেটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। তার ফলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুযোগ ঠিক কতটা বাড়লো এবং একাদশ দ্বাদশের সেকেন্ড ফেজ কাউন্সিলিং কি এই মাসের 20 তারিখের পরেই শুরু হবে, আর নবম দশমের যাদের 23 তারিখ থেকে ইন্টারভিউ এবং ভেরিফিকেশন শুরু হচ্ছে, মানে দুটো একসাথে, তাদের কি পরবর্তীতে সেকেন্ড ফেজ কাউন্সেলিং হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আর সবশেষে বলবো যে ভেরিফিকেশনের আগে এনসিটি বা প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে তোমাদের মনে যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে তার অফিসিয়াল সমাধান কি, ঠিক আছে, সবকিছু এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই ভিডিওতে আজ কোনো ভনিতা নয়, ঠিক আছে, একদম সরাসরি এবং বিস্তারিতভাবে এই প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 140 জন অযোগ্য বা টেন্টেড প্রার্থীর নাম বাতিল হয়েছে। শুধু তাই নয়, ডকুমেন্টসে ভুল বা অন্যান্য কারণে আগামী দিনে আরো বেশ কিছু নাম এই লিস্ট থেকে বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে কিন্তু ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওপর, ঠিক আছে। এবং তোমরা জানো এর ফলে নতুন ক্যান্ডিডেট ডাকা হয়েছে, ঠিক আছে, 165 জন সম্ভবত, ঠিক আছে, বা 168 জন কে কিন্তু ডাকা হয়েছে। 1:6:1 রেশিওতে কিন্তু ডাকা হয়েছে, বুঝতে পারছো তোমরা। আর এর সরাসরি প্রভাব কিন্তু পড়বে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওপর, ঠিক আছে, মানে তোমাদের ওপর। আর তাছাড়া আরো আমাদের লিলি একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছিল আগের ভিডিওতে, যাদের দুই জায়গায় নাম আছে সেই সিটগুলো কিভাবে ফাঁকা হবে এবং ওয়েটিং থেকে কিভাবে ডাক আসবে, বিষয়টা একটু পরিষ্কার করে দিই। অনেকেই কিন্তু আছো যারা নবম দশমে এবং একাদশ দ্বাদশে দুটোতেই কিন্তু সিলেক্টেড হয়েছো, ঠিক আছে। নিয়ম অনুযায়ী একজন তো একটি সিটে কিন্তু জয়েন করবে, বুঝতে পারছো তোমরা। স্বাভাবিকভাবেই কিন্তু সে যখন একাদশ দ্বাদশে এই সিটটা বেছে নেবে তখন তার নবম দশমে সিটটি কিন্তু অফিসিয়ালি ভ্যাকেন্ট বা ফাঁকা হয়ে যাবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই ফাঁকা সিটগুলোতে ওয়েটিং লিস্টে থাকা একদম প্রথম দিকের যে প্রার্থীদের মেরিট অনুযায়ী ডাকা হবে, ঠিক আছে, মেরিট অনুযায়ী কিন্তু ডাকা হবে যারা প্রথম দিকের লিস্টে আছো। আর তাছাড়া যারা হয়তো একাদশ দ্বাদশে পেয়ে গিয়েছো, ঠিক আছে, তারা তো কিন্তু চাকরিটা সুনিশ্চিত করে নেবে, ঠিক আছে। তারা হয়তো কোনো কারণবশত দূরে স্কুল পেয়ে গেল, ঠিক আছে, 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে হয়তো তারা স্কুল পেলো। তারা এখন কি করবে, পরবর্তীতে তারা নবম দশমেরও ইন্টারভিউ এবং সবকিছু ডকুমেন্টস ভেরিফিকেশন সবকিছু করাবে, ঠিক আছে। তারপর কাউন্সিলিং যখন হবে তখন সে দেখবে যে আমার সামনে কিন্তু স্কুলে পেয়ে গিয়েছি, তাহলে কি করবে, সে কিন্তু তখন 11-12 এর সিটটাকে ছেড়ে নবম দশমে কিন্তু চলে আসবে। এর ফলে একাদশ দ্বাদশে যে সিটগুলো ফাঁকা হবে এবং ছেড়ে দিয়েছে সেই সিটগুলোতে কিন্তু ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। এবং তোমাদের কি মনে হয় এটা কি হওয়ার সম্ভাবনা কিন্তু নাকি রইবে না? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। আর তাছাড়া আমি জানি যে স্কুল কিন্তু সিলেক্ট করা করতে দেওয়া হচ্ছে যে তুমি কোন স্কুলে পড়াতে চাও, কিন্তু যদি সিট না থাকে তাহলে তো কিছু করা যাবে না, বা ভ্যাকেন্সি না থাকে তাহলে কিছু করা যাবে না। এর ফলে কিন্তু দূরে সিট পড়াটাও কিন্তু একটা স্বাভাবিক। এবার আসি যে একাদশ দ্বাদশের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কথায়। অনেকেই কিন্তু চরম উৎকণ্ঠায় আছো যে তোমরা সুযোগ পাবে কিনা। তোমাদের পরিষ্কার জানিয়ে রাখি যে হ্যাঁ, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা অবশ্যই কিন্তু সুযোগ পাবে, কিন্তু প্রসেসটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। তবে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ঠিক আছে। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে এবং যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রবল সম্ভাবনা রয়েছে যে এই মাসেরই 20 তারিখের পর একাদশ দ্বাদশের কিন্তু সেকেন্ড ফেজ একটা কাউন্সিলিং শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই যারা ওয়েটিং এ আছো তারা নিজেদের সমস্ত ডকুমেন্টস একদম প্রস্তুত রাখো, কারণ ডাক আসলে কিন্তু আর বেশি সময় পাওয়া যাবে না। এবার চলে আসি যে নবম দশমের ইন্টারভিউ এবং ভেরিফিকেশন ও সেকেন্ড ফেজ কতটা সম্ভাবনা, ঠিক আছে। তো বলে রাখি যে একাদশ দ্বাদশের পর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে নবম দশম নিয়ে, যেটা তোমরা অনেকেই জানো যে নবম দশমের ক্ষেত্রে 23 তারিখ থেকে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং সম্ভাবনা প্রবল যে এই ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একই দিনেই কন্ডাক্ট করানো হবে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন, যেহেতু ইন্টারভিউ আর ভেরিফিকেশন এখনো শেষ হয়নি, তাহলে নবম দশমের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য কি পরবর্তীতে
সেকেন্ড ফেজ কাউন্সেলিং বেরোতে পারে? এর উত্তরটা হলো যে হ্যাঁ, অবশ্যই কিন্তু বেরোতে পারে। এর পেছনে একটা বড় কারণ হলো ভ্যাকেন্সি বা শূন্য পদ। নবম দশমের ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের জন্য প্রায় 3000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তোমরাও বুঝতে পারছো সেটা। এত বিপুল সংখ্যক ভ্যাকেন্সি থাকার কারণে এবং ডাবল সিটের প্রার্থীরা যখন একাদশ দ্বাদশ তে চলে যাবে তখন নবম দশমে প্রচুর সিট ফাঁকা হবে। তাই নবম দশমের ক্ষেত্রে সেকেন্ড ফেজ কাউন্সিলিং হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা একদমই আশা ছাড়বে না। এবার বলছি যে এর প্রমাণটা কি। এবার তোমরা চাইবে যে এর প্রমাণ কি সেকেন্ড ফেজ এবং সেকেন্ড কাউন্সিলিং এর নোটিশ আসবে, বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে। তো বলে রাখি, একটা তোমরা জানো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে যদি এত কম ভ্যাকেন্সিতে যদি সেকেন্ড ফেজ কাউন্সিলিং বেরোতে পারে, ঠিক আছে, সব সাবজেক্টের, তাহলে তোমাদের কেন বেরোবে না? তোমাদের তো প্রায় একটা সাবজেক্টের পেছনে 3000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, ঠিক না? সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিং কিন্তু বেরোবে। যারা ওয়েটিং এ আছো, যারা প্রথম সারিতে আছো, ঠিক আছে, তাদের জন্য সুবর্ণ কিন্তু সুযোগ রয়েছে। তাছাড়া তুমি ওয়েটিং এ কত নম্বরে আছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, বিশেষ করে একাদশ দ্বাদশের ক্ষেত্রে। এবার চলে আসি যে তোমাদের সবচেয়ে চিন্তার জায়গা সার্টিফিকেট ভেরিফিকেশন। প্রথমত নীলেশ এবং রঞ্জিত কমেন্ট করেছে যে তাদের বিএড সেশন এক, কিন্তু এনসিটিই সার্টিফিকেটে ইস্যুর সাল আলাদা, যেমন 2024 বা 2025 দেখাচ্ছে। এটা নিয়ে তোমরা অযথা কিন্তু চিন্তিত হবে না। কারণ কি, তোমরা যখন পোর্টাল থেকে সার্টিফিকেট জেনারেট বা ডাউনলোড করো, ঠিক ওই দিনের তারিখটাই কিন্তু ওখানে প্রিন্ট হয়ে যায়। অফিসিয়াল ভেরিফিকেশনের সময় শুধু দেখা হবে যে তোমার বিএড পড়ার সময়টাতে, অর্থাৎ তোমার নির্দিষ্ট সেশনে কলেজের এনসিটিই ভ্যালিডিটি বা স্বীকৃতি ছিল কিনা। সেটা ঠিক থাকলে সার্টিফিকেট কবে জেনারেট হলো তা নিয়ে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত, যে প্রভিশনাল সার্টিফিকেটের মেয়াদ নিয়ে অনেকেই চিন্তিত। মনে রাখবে, প্রভিশনাল সার্টিফিকেটের মেয়াদ আনলিমিটেড। যতদিন না ইউনিভার্সিটি তোমাকে ফাইনাল সার্টিফিকেট দিচ্ছে ততদিন পুরনো প্রভিশনাল সার্টিফিকেট দেখালেও কিন্তু কোনো সমস্যা নেই। যদিও আমাদের কাছে আসছে যে প্রভিশনাল সার্টিফিকেট আমাদের সেকেন্ড এসএলএসটি তে কিন্তু গ্রাহ্য হচ্ছে না কাউন্সেলিং এর সময়, কিন্তু ইন্টারভিউর সময় বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু ন্যায্য হিসাবে গণ্য হবে। কিন্তু কাউন্সেলিং এর সময় কিন্তু সেটা হচ্ছে না। সেটার উপায় কিন্তু আগের ভিডিওতে আমরা অলরেডি বলে দিয়েছি, তা যদি না দেখে থাকো তো অবশ্যই কিন্তু দেখে নেবে, ঠিক আছে? আর এটা নিয়ে কথা বলছি না। তাছাড়া তোমরা একবার ইউনিভার্সিটিতে যাও, যে পরে জিজ্ঞাসা করো যে এমনি আমরা এমন প্রবলেমে আমরা পড়েছি, তা আমাদের কি সলিউশন, সেটাও কিন্তু তারা জানিয়ে দেবে এবং লিখিত প্রমাণ হিসাবে তোমরা কিন্তু এসএসসি কে দেখাতে পারো। তাছাড়া এই নিয়ে কিছু আপডেট পাই তো অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তৃতীয়ত, ইডব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে যারা নিজেদের যোগ্যতায় জেনারেল কাট অফ ক্লিয়ার করে মেরিট লিস্টে ঢুকেছো, ঠিক আছে, তাদের আর ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে না। কিন্তু যারা ইডব্লিউএস কাট অফ এর সুবিধা নিয়ে লিস্টে এসেছো, তাদের অবশ্যই কিন্তু ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে। তাছাড়া এবার শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ বা খুব জরুরি কথা বলি, ঠিক আছে? তোমাদের অনেকেরই হয়তো ফর্মের নাম্বার দেওয়া নিয়ে বা পাশের সাল নিয়ে ভুল হয়েছে বা অন্য কোনো জটিল সমস্যা রয়েছে। আমার স্পষ্ট পরামর্শ হলো যে এই ধরনের ক্রিটিক্যাল এবং সেনসিটিভ সমস্যার ক্ষেত্রে ইউটিউব কমেন্টের ভরসায় বসে থাকবে না, ঠিক আছে? এসএসসি কে তোমাদের সমস্যা বিস্তারিত জানিয়ে একটা মেল করে দাও, যাতে ভবিষ্যতে আইনি ক্ষেত্রে তোমার কাছে একটা অফিসিয়াল প্রমাণ বা ডকুমেন্টেশন থাকে। এরপর কোনো দেরি না করে সমস্ত আসল ডকুমেন্টস নিয়ে সরাসরি এসএসসির অফিসে গিয়ে কথা বলো। একমাত্র ওখান থেকেই কিন্তু তোমরা 100% সঠিক সমাধান পাবে। আর তাছাড়া এই মুহূর্তে নিয়োগ নিয়ে এমনিতেই সবার মধ্যে একটা মানসিক চাপ রয়েছে। আমি চেষ্টা করলাম যে অফিসিয়াল এবং সঠিক তথ্যগুলো বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরার, ঠিক আছে? আর তাছাড়া তোমরা জানো যে এখনো পর্যন্ত দাগি প্রার্থী বা টেন্টেড কিন্তু এখন বেরোচ্ছে এবং এসএসসি জানিয়েছেও যে পরবর্তীতে যদি আরো দাগি কিংবা টেন্টেড যদি ধরা পড়ে তো তাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এর ফলে যারা ভয় পাচ্ছ যে প্যানেল বাতিল হবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই প্যানেল কিন্তু বাতিল হচ্ছে না, ঠিক আছে? আর তোমাদের ডাউট গুলো ক্লিয়ার হয়, ঠিক আছে, এবং তোমার পরবর্তী পদক্ষেপ নিতে পারো। তাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে এবং নিজে থেকে। আর তাছাড়া তোমাদের যদি কিছু প্রবলেম থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।